নমস্কার। গল্প স্বল্পর আসরে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের গল্প ভালোবাসা একটি আর্ট, বিভূতিভূষণ মুখোপাধ্যায় রচনা। মেয়ে একই শহরের, যদিও একই পাড়ার নয়, তেমনি আবার শরীরটিও ছোট। পাড়ায় পাড়ায় বিশেষ দূরত্ব নেই, কাজেই দেখাশোনা মেলামেশা হয়ে এসেছিল বেশ খানিকটা শৈশবে কৌশলে। অবশ্য দুটি পরিবারের মধ্যে পূর্বে থেকে খানিকটা ঘনিষ্ঠতা ছিল বলেই, পাড়া ডিঙিয়ে দুবাড়ির মধ্যে যাতায়াত ছিল বলেই। তারপর যেমন হয়, আবহমান কাল থেকে যেমন হয়ে আসছে, তোমার সুভাকে আমায় দিতে হবে দিদি, আমার বিজুর জন্যে বলছি, ও মেয়ে আমি আর অন্যত্র যেতে দিচ্ছি না। সে তোর ভাগ্যি ভাই, অত ভাগ্যের কথা ভাবতে পারা যায় না বলেই, নইলে দুটিতে ওই রকম যখন খেলা করে জামরুল তলাটিতে, দৃষ্টি গিয়ে পড়ে আর ফেরাতে ইচ্ছে করে না তো চোখ। তবে বলবো যে, বলবার ভরসা পাবো তবে তো। এইভাবে একদিন শুরু হয়ে এইভাবেই চলে কথা। এদিকে এদের গল্পের আসর আরও 5 জনকে নিয়ে, ওদিকে ওদের খেলাঘর, পাড়ার আরও 5টি জোটে, কর্তাগিন্নি ছেলে মেয়ে নিয়ে খেলাঘর, কিংবা পাঠশালা, কিংবা চণ্ডীমণ্ডপে দুর্গাপূজার মিটিং, যেদিন যেমন মনের হাওয়া বয়। গল্পের আসরেও নানা রকম শাখা প্রশাখা বেরোয় গল্পের। তবে যতই না কেন বেরোক, শেষ সেই 2-3টি কথায় কি সুন্দর, কি চমৎকার মানায় দুটিতে। সবারই যে অন্তরের কথা এমন বলা যায় না, তবে বসুগিন্নির মনটি বড় ভালো, পাঞ্জরদা বড় মিষ্টি। সবাই এই দুটির খাতিটাও বা চেষ্টা করে একটু, আর দুটো মুখের কথা বের করে দিতে লাগেই বা কার কি। খুব যে আহামরি মানানসই এমন নয়ও তো, তাই কথাগুলো আরও লাগে ভালোই। আগে সুবার কথায় ধরা যাক। ওর পুরো নাম সুবর্ণা। সুবর্ণা যে সুন্দরী, এ কথা আজ পর্যন্ত কেউ বলেনি। প্রথমে রঙের কথায় ধরা যাক। ওর বাপ মা পর্যন্ত নাম এনে পারেন না যে ওখানে ওদের নামের আন্দাজে ভুল হয়ে গেছে। তারপর নাক মুখ চোখ, কোনো বিশেষত্ব নেই, নাকটি বরং মাঝখানে একটু চাপায়। হয়তো কিছু না থাকলেও এক একটা মুখে যেমন একটু মিষ্টতা লেগে থাকে, সেটুকু আছে। হয়তো তেমন চোখে দেখলে সেটা আরও একটু স্পষ্ট হয়ে ওঠে, কিন্তু সে তো এমন কিছু নয়। অপরপক্ষে দ্বিজেন রীতিমতো সুন্দর, যৌবনে এসে সে এখন সুপুরুষ। বঙ্কিম যে বলেছেন, ছেলেবেলার ভালোবাসা একটা অভিশাপ আছে, সেটা খুবই সত্য, বরং আরও ব্যাপকভাবে সত্য। শুধু প্রতাপ শৈলবলিনীর অর্থেই নয়। যে সময় চোখে নতুন রং লাগে, সাদা কালোর প্রভেদ বুঝতে দেয় না, শৈশব কৈশোরের সেই মাহিন্দ্র লগ্নে দ্বিজেনও ভালোবেসেছিল সুবর্ণাকে। দুবাড়ির আলোচনায় খানিকটা করে রসান দিয়েও তো যাচ্ছিল। বেশ ভালো লাগতো ওকে দেখতে, ওর কথা ভাবতে। তারপর স্কুল যুগের খানিকটা পর্যন্ত এগিয়ে অভিশাপটা আস্তে আস্তে এসে পড়তে লাগলো। এরপর দ্বিজেন যখন ভালো করে বুঝল সে একজন 23 বছরের সুন্দর যুবক, কলকাতায় কোনো এক কলেজের ওপরতলার ছাত্র, তখন তার ভালোবাসার অভিশাপ সম্পূর্ণ। ছেলেবেলার ভালোবাসার কথা বলছি। এমনি বয়সে যে ভালোবাসা, তা একের জায়গায় 5 দাঁড়িয়েছে। অবশ্য কলকাতা জায়গা বলেই, মফস্বলের এক ছোট্ট শহরে এত ব্যাপক বিস্তৃত ভালোবাসার সুযোগ বা অবসরই বা কোথায়। ও ভালোবাসে ওর কলেজের ছাত্রী সরমা হালদারকে। দুজনে একই ইয়ারে পড়ে, যদিও একই শ্রেণীতে নয়। দ্বিজেন হলো গণিতের ছাত্র, সরমা ইতিহাসে। কিন্তু ইতিহাস গণিতের দূরত্বে অন্য দিক দিয়ে যতই দূরতিক্রম্য হোক, ভালোবাসার পক্ষে তো কিছুই নয়। খুব ঘনিষ্ঠতা হয়ে গেছে ওর সঙ্গে। শর্মার বাবা ভারত সরকারি দপ্তরে কাজ করেন,
বড় কাজ, তবে বদলি হয়ে বেড়াতে হয়। পুনাতে ছিলেন, বছরখানেক হলো কলকাতায় বদলি হয়ে পার্ক সার্কাসের দিকে সাহেব পাড়ায় বাড়ি নিয়ে রয়েছেন। নিজের গাড়ি আছে, সরমা তাতেই কলেজে যাওয়া আসা করে। কোনো দিন সরমাদের গাড়ি করে দ্বিজেন যায় ওদের বাড়ি, নয়তো ট্রামে বসে। পরিবারটি দিল্লি, বোম্বাই, লখনৌ, পুনা ঘুরে একটু সাহেবি ভাবাপন্ন। এদিকে মাঝারি গোছের পরিবার, সরমার বাবা মা, 2 ভাই 3টি বোন, বড় ভাই তার 2টি ছেলে মেয়ে। সরমার দাদা লখনৌ হাসপাতালের ডাক্তার, কিছুদিন হলো বিলাত থেকে বড় খেতাব নিয়ে আসতে গেছে। স্মার্ট ছেলে, কলেজেও ভালো, চেহারাটাও রয়েছে। দ্বিজেন বেশ ভালো করেই মিশে গেছে পরিবারটির সঙ্গে। এমন অবস্থায় এসব পরিবার যেমন হয়ে থাকে, সরমার সঙ্গে ওর সম্বন্ধে সূত্রটুকু স্বীকৃত হয়ে গেছে। দ্বিজেনের বাড়ির অবস্থাও মন্দ নয়। মফস্বল শহরের পরিবার বলে যে ত্রুটিটুকু রয়েছে, ছেলেকে একবার বিদেশে ঘুরিয়ে আনলে সেটুকু যাবে চলে। এটা ওদের ভবিষ্যৎ প্ল্যানের মধ্যে এসেও গেছে। সবই ঠিক, বেশ এগিয়েও চলেছে দ্বিজেন। তবু মাঝে মাঝে পা যাচ্ছে রুখে। এটা শুরু হয়েছে যেদিন সরমা দাদা বিলাত যাওয়ার আগে স্ত্রী পুত্র কন্যাকে লখনৌ থেকে কলকাতায় নিয়ে এলো। তারপর থেকে ভাই সরোজনীর সঙ্গে এলো তার ছোট বোন মৃণাল। দ্বিজেনের মনে হলো সে এতদিন থেকে যা খুঁজছিল যেন এইবার পেল। প্রকৃত ভালোবাসার প্রথম দৃষ্টিতে ভালোবেসে ফেলা, না বেশি উপায় না থাকার যা লক্ষণ, আর কি। অপূর্ব সুন্দরী মেয়েটি, সরমার চেয়ে বয়সেও কম। তারপর সরমার রূপে যেমন একটা তীব্রতা আছে, মৃণালের তা একেবারেই নেই। নরম, একটু লাজুক। এক নজরে ভালোবেসে ফেলার ঝোঁকে যে পদ্যটা লিখে ফেলেছিল দ্বিজেন, তাতে মৃণালকে গলা পর্যন্ত সমস্ত পদ্মের ডাঁটা মৃণাল এবং তার ওপরে বাকিটুকু ফুটন্ত শতদল বলে কমপ্লিমেন্ট দিল। অবশ্য কবিতাটা হাতে দিলে না, নিজের মনের ভাবটা গুপ্তই রাখল। কিন্তু কয়েকদিন ধরে অবস্থা নিতান্ত সঙ্গীন হয়ে গেল। তবে মৃণাল এসেছিল ওর জীবনে যেন ক্ষণ বসন্ত রূপে। গোনা ঠিক 17টি দিন ছিল বোনের বাড়িতে, যেদিন চলে গেল। বিকালের গাড়িতে যায়, সে হিসাবে পুরো 17ও নয়। তারই মধ্যে বর্ণে গন্ধে সঙ্গীতে ওর মনে একটা বিপ্লব বাঁধিয়ে পরে দিন কতকের জন্য মনটাকে একেবারে বর্ণগন্ধ সঙ্গীতহীন মরুভূমি করে দিয়ে চলে গেল। আবার মনটা এসে সরমার আগেকার মতো বসাতে কিছু দেরি হলো। তবে একবার যখন বসল, একটানাভাবেই চলল কৃষ্টিসম্পন্ন অভিজাত পরিবার। আত্মীয় স্বজনে যাওয়া আসা আছে, নতুন নতুন রূপে ঢেউয়ে ধাক্কা লাগছে। সরমার ওপর ভালোবাসাটা টলেও যাচ্ছে একটু একটু করে, তবে স্থায়ী কোনো ব্যাঘাত ঘটাতে পারছে না। এই করে বছরখানেক কেটে গেল। একটা প্রশ্ন উঠতে পারে, সরমা ইতিমধ্যে করছে কি? উত্তরটা এক কথাতে দেয়া যায়, ভালোবেসেই যাচ্ছে সরমা তার নিজের পদ্ধতিতে। কথাটা হচ্ছে, ভালোবাসার আবার প্রকারভেদ আছে। এক ভালোবাসা নিজেকে বিলিয়ে দিয়েই সন্তুষ্ট, সরমার তাই। নিজের এদিকে ক্রমাগত নিত্য নূতনের মধ্য দিয়ে ভালোবাসাটাকে রীতিমতো একটা আর্টের পর্যায়ে তুলে ধরেছে। যে ভালোবাসা আর্টের স্তরে উঠে গেছে, তার একটা শক্তি হচ্ছে, সে একই সময়ে আত্মপ্রকাশ আর আত্মগোপন দুটোতেই সমর্থ। দ্বিজেনের শক্তির অধিকারী হয়ে ওঠায় এই যে এতগুলি মুখ এলো গেল ওর মনে, এর বার্তা গোপনই রইল সরমার কাছে। সে দেখল ভালোবাসার প্রদীপটি নির্বাত নিষ্কম্প রয়েছে দ্বিজেনের বুকে। নিশ্চিন্তই রইল, আর্ট হলো জয়ী। এই সময় ওর জীবনে একটা দিক পরিবর্তনের অবসর এলো। ওরা দুজনেই পাশ করে কলেজ থেকে বেরিয়ে এলো এবং সরমার পিতা ওদের বিবাহের প্রস্তাবটা তুললেন। তার সঙ্গে দ্বিজেনকে বিদেশে পাঠাবারও।
দ্বিজেন প্রায় রাজিও ছিল। হাটের পেছনে পড়ে থাকার একটা ক্লান্তিও তো আছে, একটা হেস্তনেস্ত হয়ে যেত। কিন্তু এই সময় লিসা এসে উপস্থিত হলো। লিসার সঙ্গে পরিচয় হলো সরমাদের বাড়িতে। বাঙালির মেয়ে, ওর নাম শিলা, সেইটাই উল্টে লিসা হয়ে গেছে। শোনা যায় নাকি একটা কারণও আছে, ওর ঠোঁটের হাসি নাকি মোনালিসার হাসি। সরমাদের সঙ্গে লিসাদের পরিচয় এখানেই, এবং এই কদিনের মাত্র। ওর পিতা ডাক্তার, বিরাট কলকাতার লোক। এইদিকে ফিরিঙ্গিপাড়াতে একটা বাসা বাড়িতে থেকে প্র্যাকটিস করছিলেন। তারপর একটা বাড়ি কিনে সরমাদের প্রতিবেশী হয়েছেন। মোনালিসা রহস্য শুধু তার ঠোঁটের হাসিটুকুতে। লিসা কিন্তু সর্বাংশে রহস্যময়ী। বাহ্যত ও যাকে ইংরেজিতে বলা যায় গ্ল্যামরস, তাই রূপে ভঙ্গিতেও যেন চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে চলে নিজেকে। কিন্তু তার পাশে এমন আত্মসংহত, এমন নির্লিপ্ত যে মনে হয় ওর দেহ মনের মাঝখানটিতে একটা খুব শক্তিশালী চুম্বক আছে, এবং তা লিসার সমস্ত সত্তাটিকে নিজের চারিধারে আকৃষ্ট করে রেখেছে। চুম্বকই যখন আকৃষ্ট করেছে দ্বিজেনকেও। তবে মৃণাল ঘটিত ব্যাপারটুকু হয়ে যাওয়ার পর থেকে দ্বিজেনের ভালোবাসা অনেকটাই হইল। এক্ষেত্রেও আবার যদি সরমাতেও ফিরে আসতে হয় তো সে বড় বিশ্রী হবে। একবার দিল ধুলা সরমার চোখে, বারবার নাও পারতে পারে। তবু দুর্বার লিসার আকর্ষণ বড় নিরুপায় করছে দ্বিজেন তার সামনে। শেষে অনেক ভেবেচিন্তে দুদিকে ভালোবাসার সঙ্গে আপাতত একটা রফা করে মাঝামাঝি একটা পথ আবিষ্কার করে ফেলল দ্বিজেন। সরমার কাছে সময় চাইল, জানালো রিসার্চের কাজটা নতুন পেয়েছি, এর মধ্যে বিয়ের ব্যাপারটা এনে ফেললে একটু আঘাত হয়ে যেতে পারে। একনিষ্ঠ মনোযোগ তো দরকার প্রথমটা। কিন্তু এই উভয়নিষ্ঠ ভালোবাসা নিয়ে একনিষ্ঠ গবেষণার অজুহাতটা টিকল না। অবশ্য সরমার কাছে নয়, সে বেচারি আর দুঃখ ভালোবাসিয়ে নয়, সুতরাং চোখ কান বুঝে শুধু ভালোবেসেই যাচ্ছে। তবে তার বাবার তো আর দ্বিজেনকে ভালোবেসে ফেলা নয়, দৃষ্টি বেশ স্বচ্ছই আছে, সন্দিগ্ধই হয়ে পড়েছেন। হয়তো একথাও ঠিক যে পুরুষ মানুষই তো একসময় নিজেও ভালোবাসাটাকে আর্ট হিসেবেই চর্চা করেছিলেন, চেনেন তার স্বরূপ, ধরে ফেলেছেন। রাজি হলেন না সময় দিতে। তাড়াতাড়ি ভালোবাসা নিয়ে এমন একটি পাত্রের সঙ্গে কন্যার বিবাহ দিয়ে দিলেন। সরমার বাড়ি বন্ধ হয়ে গেল দ্বিজেনের কাছে। সরমা গেল তো লিসাও গেল। হয়তো এক বাড়ির সংশয় অন্য বাড়িতেও সংক্রামিত হয়ে গিয়ে থাকবে। সরমা যাক, লিসা যাক, মৃণাল যাক, কিন্তু আর তো যেতে পারে না। যার সাধনায় লোক সারা জীবন উৎসর্গ করে দিয়েও ক্ষান্ত হতে পারছে না, মনে করেছে পরজীবন পর্যন্ত টেনে নিয়ে যাবে তার সাধনা। দ্বিজেনও লেগে রইল, কিন্তু হিসাবে ভুল হয়ে গেল। সব সাধনায় জীবনভর চলে। জীবনের ওদিকে যদি থাকেই কিছু তো সেখানেও টেনে নিয়ে যাওয়া যায়, কিন্তু এ সাধনায় যে তা চলে না, সে কথাটা বুঝল না দ্বিজেন। সরমা, মৃণাল, লিসারা বুঝতে দেয়নি। ও পর্ব শেষ হলে দ্বিজেন একদিন হঠাৎ উপলব্ধি করল প্রায় 4টে বছর টেনে নিয়েছে ওরা। সে এখন 27-28 বছরের, যদি যুবকই বলতে হয় তো যৌবনের প্রান্তসীমায়। এবার কাহিনীটাকে সংক্ষিপ্ত করা যায়, যদিও সময়ে দীর্ঘতায় প্রায় 10 বছরের কাহিনী। তবে একরকম বৈচিত্র্যহীনই ওই বছর 4 ধরে যা হলো তারই পুনরাবৃত্তি বলতে পারা যায়। এবার যা সাধনা সেটাকে যদি অভ্যাসযোগ্য বলা যায় তো নিতান্ত ভুল হয় না। রিসার্চ শেষ করে ভালো অফিসে ঢুকেছে দ্বিজেন, এবং ধাপে ধাপে সে এখন একটা ডিপার্টমেন্টের হর্তাকর্তা। তার অধীনে এখন একজন মেয়ে টাইপিস্টও রয়েছে, রীতা সেন। এই 10টা বছরে প্রতিটি দিন ভালোবাসার একটা পরীক্ষা নিরীক্ষা চলেছে। শুধু মনস্থির করে উঠতে পারেনি দ্বিজেন। সেই সরমাদের পরে মৃণাল রাশি, মৃণালদের পরে লিসারা,
যখন মনে হয় এর ভালোবাসায় আকণ্ঠ ডুবে আছি, দেখা যায় একেবারে তলিয়ে যাওয়ার মতো পাত্রী আছি। কত দূর চলতো বলা যায় না। একদিন হঠাৎ দেখল উল্টো দিক থেকেও ঠিক এই ব্যাপারটা চলতে পারে। ওর শেষ পরীক্ষা চলছিল রীতা সেনকে নিয়ে। একদিন সে এলো না। এলো তার চাকরি ছেড়ে দেওয়ার চিঠি। শুনল রীতা অন্য ডিপার্টমেন্টের যুবক টাইপিস্ট হিল্লোল গুপ্তর সঙ্গে বিবাহ করতে যাচ্ছে। চেম্বারটা বন্ধ করে দিয়ে দ্বিজেন আপিসের গোল আয়নাটার সামনে দাঁড়ালো। লক্ষ্য করল সাধনায় আত্মবিস্মৃত হয়ে যা চোখে পড়েনি, এতদিন রগের কাছে চুলগুলোই অল্প অল্প পাক ধরেছে। কপালে গালে অল্প অল্প বলিরেখা। সাধনার অবসাদ আছে তো, এদিকেও তো বয়স প্রায় 40। সুবর্ণার কাছে ফিরে গেল দ্বিজেন। দুটো পাশ দিয়ে সুবর্ণা এখন ওদের ছোট মফস্বল শহরেই মাস্টারি করছে। গরিবের মেয়ে, বিবাহ হয়নি, কিংবা করেনি বিবাহ। দ্বিজেন যে ভালোবাসা নিয়ে এসেছে একথা শপথ করে বলা যায় না। কোথায় সরমা, মৃণাল, লিসা, রীতা, কোথায় সুবর্ণা? ভালোবাসা নয়, নিতান্ত প্রয়োজন একটা। তবু দক্ষ আর্টিস্টই তো। বলল, তোমার জন্যই প্রতীক্ষা করে বসে আছে এতদিন সুবা। সুবর্ণা ওই কথাটি বলতে পারত, কিন্তু সে তো আর্ট চর্চা করবার অবসর পায়নি জীবনে। অল্প একটু হেসে মুখটা ঘুরিয়ে শুধু একটু নিচু করে নিল। নমস্কার। গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনার মূল্যবান মতামত অবশ্যই লিখে জানাবেন। আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা আমার খুবই প্রয়োজন।